বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় নিয়ে। আর প্রথম অধ্যায়ে আমরা আজকে দেখব বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আর সেই বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করার আগে আমরা অবশ্যই কিছু কাজ অবশ্যই দেখে নিতে হবে। সেই কাজগুলো আমরা এখন দেখি। প্রথমে আমরা দেখব মূলদ সংখ্যা, মূলদ এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলবো আমরা যদি দেখি, দশমিকে এর আগের ক্লাসেও কিন্তু আমরা এই মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করেছি, তারপরে আমি আবারও আলোচনা করেছি। যেহেতু এখানে মূলদ অমূলদের কথা বারবার বলা আছে, সেই জন্য আমি আবারও আলোচনা করেছি। মূলদ সংখ্যা যদি দশমিকের পরে, আমরা বলছি যে দশমিকের পরে যদি ক্যালকুলেটর ব্যবহার করে যদি দশমিকের পরে ঘর যদি নির্দিষ্ট সংখ্যক হয়, যেমন দশমিকের পরে 3, 5, 7, 3 ঘর বা 2 ঘর বা 4.5, 8 এরকম 2 ঘর বা 3 ঘর পর যদি পর্যন্ত হয়, তাহলে সেগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো। অর্থাৎ আমরা কিন্তু আগের ক্লাসেও কিন্তু এই কথাটি বলেছি যে দশমিকের পরে, আর যদি দশমিকের পরে যদি অসংখ্য মান আসে এবং এলোমেলো সংখ্যা যদি আসে, তাহলে সেটাকে আমরা বলবো অমূলদ। তাহলে এটাকে আমরা বলবো মূলদ, এটাকে বলবো মূলদ। হ্যাঁ, আরেকটা আমরা এটাকে যদি দেখি, তাহলে 2.4, 2, 5, 7, 9, 3 অসংখ্য মান যদি আসে, তাহলে সেইগুলোকে আমরা বলবো অমূলদ। অমূলদ। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা অনেক কিছু, হয়তো ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা কিন্তু মূলদ অমূলদ আমরা দেখতে পারবো। দশমিকের পরে যদি অসংখ্য মান আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে অমূলদ বলবো। আর যদি দশমিকের পরে 2 ঘর বা 3 ঘর পর পর্যন্ত আসে, তাহলে তাকে আমরা মূলদ বলবো। আর আবারও কিন্তু আমরা আরেকটি কথা, যে দশমিকের পরে যদি ডট ডট দেওয়া থাকলেও কিন্তু যদি আবৃত দেওয়া থাকে, তাহলে সেগুলো কিন্তু মূলদ হবে, আবৃত। এখন আসি আমরা আরেকটি কথা, যে রুটের ভেতরে যদি আমরা কোনো সংখ্যা যদি দেখি, আমরা বীজগণিতের ক্লাসে আমরা কিন্তু দেখেছি রুট 18 মানে আমরা এটাকে কি বুঝি। তাহলে রুট 18 মানে আমরা যদি 18কে ভাঙাই, তাহলে কি হবে 2 গুণন 3 গুণন 3। যদি 18কে আমরা একটু দেখি, দেখো 2 দিয়ে দিলে 9, আবারও 3 দিয়ে দিলে 3। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে রুটের ভেতরে আমরা 3-এর জোড়া পাচ্ছি, তাহলে এই 3টা বের হয়ে আসবে। তাহলে 3√2 আমরা কিন্তু দেখে নিলাম। এরকম কিন্তু রুট 18, রুট 24, রুট 12, তাহলে এগুলোর জন্য আমাদের, অর্থাৎ রুটের ভেতরে যদি কেউ জোড়া মিলাতে পারে, তাহলে সে রুটের বাইরে আসতে পারবে। তাহলে জোড়ার ফুসে একটা করে সংখ্যা বের হয়ে আসবে। তাহলে এই যে 3-এর জোড়া পাইছি, তাহলে সেই ক্ষেত্রে একটা 3 বের হয়ে আসবে। এবার যদি দেখি, দেখো রুট 32 যদি আমরা দেখি, তাহলে এই ক্ষেত্রে কি হবে, 32 যদি আমরা ভাঙ্গাই, দেখো এখানে 32 2 দিয়ে দিলে কত হয় 16, আবারও 2 দিলে কত হয় 8 হয়, আবারও 2 দিয়ে দিলে কত হয় 4 হয়, আবারও 2 দিয়ে দিলে কত 2 হয়। তাহলে এখানে আমরা যদি দেখি, দেখো দেখো তাহলে রুটের ভেতরে কি হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে এখানে 2 একটা জোড়া, এখানে একটা জোড়া, তাহলে এই জোড়া থেকে একটা 2 আর এই জোড়া থেকে একটা 2, তাহলে 2 2 গুণ করলে কত হয় 4√2। অর্থাৎ এরকমভাবে আমরা যদি দেখি, তাহলে রুট ওভার 12 যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে 12কে যদি আমরা ভাঙ্গাই, তাহলে কি হবে 2 দিয়ে 12কে ভাঙ্গালে 6 হবে, আবারও 2 দিয়ে ভাঙ্গালে কত হবে 3 হবে। তাহলে এখানে 2-এর জোড়া, তাহলে রুট 12 মানে কি 2 গুণন 3, 2 গুণন 2 গুণন 2 গুণন 3। তাহলে এখানে কার জোড়া 2-এর জোড়া, তাহলে 2 একটি বের হবে। আর রুটের ভেতরে কিন্তু 3-এর জোড়া না থাকার কারণে 3টা রুটের ভেতরে থাকবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যদি কেউ জোড়া মিলাতে পারে, তাহলে রুটের বাইরে আসতে পারবে, আর যদি জোড়া মিলাতে না পারে, তাহলে সে রুটের ভেতরেই থাকবে। এখন আসি আমরা আরেকটা জিনিস একটু যদি দেখি, এই রুটের ভেতরে আবার আমরা যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে আরেকটি, এখানে যদি রুটকে ভাঙানোর আরেকটি নিয়ম আছে, সেটা আমরা একটু যদি দেখি। এখন দেখো এখানে যদি 7-এর ওপরে যদি রুট থাকে, তাহলে আমরা বলবো 7-এর ওপরে এই রুটের কারণে আমরা লিখতে পারবো হাফ। তাহলে পাওয়ার হিসেবে এই 7-এর ওপরে হাফ লিখতে পারবো। তাহলে কারো ওপরে যদি কোনো সংখ্যার ওপরে যদি রুট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা কার ওপরে রুট আছে বলে 2-এর ওপরে রুট আছে, তাহলে 2-এর ওপরে আমরা কি লিখতে পারবো হাফ লিখতে পারবো। যদি এখানে যদি আমাদের দেখি 3-এর ওপরে রুট থাকে, তাহলে 3-এর ওপরে আমরা হাফ লিখতে পারবো। এখন কথা হলো যে যদি এই রুটের ভেতরে যদি কোনো সংখ্যা লেখা থাকে, তাহলে সেই ক্ষেত্রে
তাহলে রুটের ভেতরে যদি এখানে কোনো সংখ্যা লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো। এবার যদি আমাদের এখানে 3 থাকে তাহলে বা এখানে যদি আমাদের 5 থাকে তাহলে 5-এর ওপরে 1-এর নিচে আর 2 লেখা যাবে না, তখন আমাদের এখানে 3 যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে লিখতে হবে। তাহলে 1-এর নিচে আর 2 লেখা যাচ্ছে না। এখানে যদি শুধু রুট থাকে তাহলে আমরা 1-এর নিচে 2 লিখব, আর যদি এখানে কোনো সংখ্যা লেখা থাকে তাহলে সেই সংখ্যা 1-এর নিচে লিখতে হবে। যেমন 7-এর এখানে যদি আমরা এখানে 5 দেখি তাহলে 7-এর ওপরে আমরা কত লিখব, বলে অবশ্যই উপরে 1 নিচে 5, অর্থাৎ 1/5 লিখতে হবে। তাহলে এখানে আমরা একটু দেখে নিলাম। এখন কথা হলো যে যদি এরকম থাকে, এখানে যদি 3 থাকে, এখানে যদি 8 থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো। এখন আসি এই 8-এর জন্য আমরা কি লিখতে পারি। 8ক যদি আমরা একটু ভাঙাই তাহলে দেখো 8ক ভাঙালে 2 দিয়ে দিলে 2, 4, আবারও 2 দিয়ে দিলে কত 2। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি আগে আমি 8ক ভাঙালে তাহলে আমরা 2 লিখে কিন্তু পাওয়ার দেখো 1, 2, 3 কিন্তু পাওয়ার দিতে পারি। তাহলে 8-এর জন্য আমরা লিখতে পারি 2-এর পাওয়ার 3। তাহলে এই বিভিন্ন প্রসেসেই কিন্তু ভাঙানো যায়। আমরা দেখতে পেলাম যে 8 মানে কি 2-এর উপরে 3। আবার যদি আমরা 27ক ভাঙাই তাহলে 27ক যদি আমরা ভাঙাই দেখো 3 দিয়ে দিলে 9, আবার 3 দিয়ে দিলে 3। তাহলে আমরা 27ক যদি ভাঙাই তাহলে 3-এর পাওয়ার আমরা কত লিখবো, দেখো ভিত্তি হচ্ছে আমাদের 3, পাওয়ার কত, এখানে এই 3-এর পাওয়ার 1, এখানে 1, এখানে 1, তাহলে এখানে হবে 3-এর ওপরে 3। তাহলে 8-এর জন্য হচ্ছে কত, 2-এর ওপরে 3। এখন কথা হলো যে দেখো এটাকে আমরা যদি ভাঙাই তাহলে দেখো অ্যান্সার 2 হয়ে যাবে, এটার ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 3। এখন দেখো কিভাবে হবে, বলে 2-এর ওপরে 3 আছে, তারই ওপরে আবার এটার জন্য আমরা লিখতে পারবো 1/3। তারপরে লাইনে কি হবে, বলে 2-এর ওপরে এই 3টা যায়, এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, তাহলে 3/3 কাটে যায়, আমাদের 1 হলো সমান 2 হলো। তাহলে এখানে আমরা কিন্তু এই কাজটুকু একটু দেখে নিলাম। এখন আসি আমাদের বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো আমার বোর্ডে তোলা আছে, সেই প্রশ্নগুলো আমরা এখন একের পর এক সমাধানগুলো দেখব। এখন আসি এখানে প্রথম প্রশ্নটি আছে বহু নির্বাচনী প্রশ্ন। এই প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড 2020 সালে। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা আমরা কাকে বলবো। পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এর আগের অধ্যায়ে আমাদের আগের ক্লাসে আমরা পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আলোচনা করেছি। আমি এখানে পূর্ণবর্গ সংখ্যাগুলো কোনগুলো আমরা সেই সংখ্যাগুলো লিখব। 4 যেমন ধরতে নিলে 4, তারপরে কত 9, তারপরে 16, 25, দুইটি একই সংখ্যায় গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় 36, অর্থাৎ 6 গুণন 6, এটি হচ্ছে 2 গুণন 2, 3 গুণন 3, একই সংখ্যা গুণ করলে 4 গুণন 4, এগুলো হচ্ছে এই সংখ্যাগুলো। এটা হচ্ছে 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 9, 16, 25 এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। একই সংখ্যা দুটো গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখন আসি 4টি ক্রমিক বলতে এখন বুঝি কি, একের পর এক। 4টি ক্রমিক বলতে আমরা বুঝি একের পর এক। যেমন আমি যদি ধরি 1, 2, 3, 4, অথবা যদি 2 থেকে ধরি 2, 3, 4, 5, এরকম 4টি ক্রমিক সংখ্যা যদি লিখি তাহলে এরকমভাবে আমাকে লিখতে হবে। তাহলে ধরে নিলাম এখানে কি বলা আছে, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। তাহলে ধরে নিই এই 3টা, এই 4টা, তাহলে এই 4টা যদি গুণ করো তাহলে কত হয় দেখো তো, 2 একে 2, এই 2 দিয়ে আবার 3 গুণ করলে 3 দুগুণ কত হয় 6, 4 6 কত হয় 24, এই 4টা গুণ করলে হয় হচ্ছে 24। এখানে কি বলছে যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। তাহলে আমি 4টি ক্রমিক সংখ্যা 3 4 12, 12 দুগুণ 24, আমি 24 পেলাম, 24-এর সাথে 1 গুণ করলে 24 হয়, অর্থাৎ 1 গুণন 2 গুণন আমরা ক্যালকুলেটারে দিলেও 24 আসবে। এখন বলছে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এখানে দেখো তো এর সাথে কত যোগ করলে এগুলো পাওয়া যায়, যেমন 36, তারপরে কত আছে 49, আমাদের এখানে দেখো যোগ যদি 1 করে দিই তাহলে 25 হয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে 1 যোগ করতে হবে। তাহলে আমাদের ক নাম্বার উত্তরটি সঠিক। এবার আসি নিচের কোনটি মূলদ সংখ্যা। ঢাকা বোর্ড 2020 সালে এসেছে, দ্বিতীয় নাম্বার প্রশ্ন। এখন আমরা যে কাজগুলো আমি একটু আগে দেখে দিছি সেই প্রসেসে যদি এখন দেখি তাহলে কি আসে সেটা দেখে নিই। ক নম্বরে আছে কি √18/32। আমরা কিন্তু √18কে আমরা কি বলছি, কোনটি এখানে বলা আছে মূলদ। আমরা কিন্তু একটা কথা বলেছি, দেখো এই √3 একটি অমূলদ সংখ্যা, √2 একটি অমূলদ সংখ্যা, √3কে যদি √2 দ্বারা ভাগ করে দাও তাহলে এটাও অমূলদই হবে। √8 একটা অমূলদ সংখ্যা, √6 একটা অমূলদ সংখ্যা, এটাকে ভাগ করলে কিন্তু এটাও অমূলদ হবে। এই 1টা যাই হোক, আর এখানে কিন্তু √8, তাহলে 1কে √8 দ্বারা ভাগ করলে দেখো আমরা যদি ক্যালকুলেটরে ভাগ করি দশমিকের পরে অসংখ্য মান আসবে। তাহলে 1 ভাগ কত, আমরা যদি দেখি 1 ভাগ √8, এখানে অসংখ্য মান আসছে, তার মানে এটাও অমূলদ। তাহলে এটাও অমূলদ, এটাও অমূলদ। এখন এটাকে এখন দেখি মূলদ কিনা সেটা এখন আমরা একটু দেখে নিই। দেখো √18 আর √কত 32, একটু আগে কিন্তু আমরা ভাঙানো দেখছিলাম।
এই রুট 18 মানে কি দেখো 18 ভাঙালে হচ্ছে রুটের ভেতরে 2 গুণন 3 গুণন 3 আর 32 মানে কি 5টা 2 দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 এখান থেকে বের হবে একটা 3 ওপরে একটা 3 আর একটা 2 রুটের ভেতরে থাকবে আর এখান থেকে এই জোড়ার থেকে একটা 2 এই জোড়ার থেকে একটা 2 তাহলে 2 দুগুণ কত 4√2 তাহলে এই √2 কেটে গেল 3 কে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 কে যদি দেখো 3 কে 3 ভাগ 4 আমি যদি ভাগ করি তাহলে দেখো 3 ভাগ 4 তাহলে কত এসেছে 0.75 দশমিকের পরে মাত্র 2 ঘর তাহলে এটা অবশ্যই মূলদ সংখ্যা তাহলে মূলদ সংখ্যা আমাদের ক নাম্বারটা হবে আর অমূলদ সংখ্যাকে অমূলদ সংখ্যা দ্বারা ভাগ করলে অমূলদই পাওয়া যায় এটা সাধারণত আমরা মনে রাখবো এরপরে আসি 3 নাম্বার প্রশ্ন বলা আছে a সমান √3 b সমান রুট কত 12 হলে নিচের কোনটি মূলদ সংখ্যা এটাও আমাদের একটু দেখতে হবে তাহলে এখন একটু দেখে নিই আগে আর √12 কে আমরা কি দেখতে পাচ্ছি একটু আগে কিন্তু ভাঙা ছিলাম √12 এখানে দেখতে পাচ্ছি আমাদের √12 √3 এটা ঠিক আছে √12 মানে কত আসলে রুটের ভেতরে যদি 12 হয় তাহলে আমরা এটাকে যদি ভাঙাই 2 গুণন কত 3 2 গুণ 4 3 4 12 এখানে 2 এর জোড়া তাহলে 2 বাড়াবে রুটের ভেতরে 3 থাকবে তাহলে 12 মানে 2√3 এখন আসি a যোগ b এর কথা বলছে তাহলে a যোগ b তাহলে a যোগ b আমরা দেখি a যোগ b এর মান কত √3 প্লাস কত 2√3 তাহলে এই এখানে কয়টা √3 দুইটা এখানে কয়টা একটা তাহলে কয়টা হলো 3টা √3 দেখো এখানে আমরা পেলাম কয়টি √3 3টি √3 এখন আসি ab এবার গুণ করতে হবে আমাদের এখানে গুণ করতে হবে তাহলে 3√3 আমাদের এখানে একটা যদি দেখি আমরা তাহলে দেখি আসলে গুণ করে দেখি এখন দেখি এটা কি কেমন আসে 3√3 ক্যালকুলেটর ইউজ করব এখন 3 এখানে বলা আছে নিচের কোনটি মূলদ সংখ্যা এখানে দেখো দশমিকের পরে এটা অসংখ্য মান এসেছে a প্লাস b অসংখ্য মান এসেছে তাহলে এটা আমাদের অমূলদ এটা কিন্তু অমূলদ সংখ্যা আসলো এরপরে দেখি আমাদের a আর b যদি গুণ করি তাহলে a গুণন b তাহলে এর মান কত √3 গুণন 2√3 তাহলে গুণ করলে আমাদের কত হচ্ছে তাহলে দুটা √3 মিলে একটা 3 হচ্ছে তাহলে এই দুটা √3 এই √3 সাথে এই √3 গুণ করলে একটা 3 হবে 3 গুণন 2 অর্থাৎ 3 দুগুণ কত হবে দুইটা √3 গুণ করলে রুটের ভেতরে যদি দুটা 3 হয় তাহলে রুটের ভেতরে দুইটা 3 হলে একটা 3 হয়ে বের হয়ে আসবে তাহলে দুইটা 3 √3 মানে কি একটা 3 গুণন 2 অর্থাৎ 3 দুগুণ কত 6 তাহলে এটা কিন্তু একটা 6 একটা কি সংখ্যা মূলদ সংখ্যা এটা পেলাম এখন এসে যদি a ভাগ b তাহলে a ভাগ b যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটার ক্ষেত্রে a ভাগ b একটু যদি দেখি তাহলে আমাদের তাহলে একটা পেলাম মূলদ পেলাম এটা পেলাম অমূলদ ক নাম্বারটা অমূলদ পেলাম খ নাম্বারটা মূলদ পেলাম এটা যেহেতু দেখো এটা অসংখ্য মান আছে এটা খ নাম্বার এবার আসি গ নাম্বারে কি আছে গ নাম্বার আছে a ভাগ b গ নাম্বারে আছে এটা ক নাম্বারে আছে এটা খ নাম্বারে আছে এবার গ নাম্বারে a ভাগ b এর মান কত √3 ওপরে √3 নিচে হচ্ছে কত 2√3 তাহলে √3 কাটে গেল 1 ভাগ 2 তাহলে 1 ভাগ 2 তাহলে দেখি আমি ক্যালকুলেটর ব্যবহার করে দেখি 1 ভাগ 2 তাহলে 0.5 এটাও মূলদ সংখ্যা তাহলে এই গ নাম্বারও মূলদ খ নাম্বারও মূলদ ক নাম্বারে শুধু আমরা পেলাম অমূলদ এবার আসি ঘ নাম্বার আমরা ঘ নাম্বারটা যদি দেখি তাহলে কি আসে দেখি একটু ঘ নাম্বারে কি আসে আমরা একটু যদি দেখি ঘ নাম্বারে আছে কি আমাদের একটু ঘ নাম্বারে দেখতে পাচ্ছি b ভাগ a তাহলে b মানে কি 2√3 ডিভাইডেড কত √3 যদি কাটে যায় তাহলে 2 একটা মূলদ সংখ্যা তাহলে আমাদের তিনটায় ক শুধু অমূলদ তাহলে খ আমাদের এখানে তিনটাই মূলদ শুধু একটি মাত্র অমূলদ যা হচ্ছে ক নাম্বারটা অমূলদ তাহলে এখানে মনে হয় প্রশ্নে একটু ভুল লেখা হয়েছে কোনটি স্বরে অমূলদ হবে যেহেতু তিনটাই মূলদ হচ্ছে তাহলে আমাদের প্রশ্নে একটু ভুল আছে অমূলদ সংখ্যা তাহলে আমরা পাচ্ছি ক নাম্বারটা অমূলদ আর বাকি সবগুলোই মূলদ তিনটাই মূলদ একটি মাত্র অমূলদ তাহলে প্রশ্ন একটু ঠিক করে দিলাম কোনটি অমূলদ লিখে দিলাম এবার আসি নিচের কোনটি অমূলদ রাজশাহী বোর্ড 20 আর এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 20 এবার নিচের কোনটি অমূলদ আবারও কিন্তু আছে তাহলে এবার একটু দেখে নিই
পরের প্রশ্নটি এবার নাম্বার হচ্ছে 4 নাম্বার প্রশ্ন আমরা একটু দেখছি যদি নিচের কোনটি অমূলত, তাহলে এখানে ভালো করে দেখি 64, এখানে রুটের ভিতরে কত আছে 3, তাহলে আমি যদি এটাকে 3 দিই, যদি দেখি 64 বারে কি দেখো 64 এখানে 3 আছে, নিচে আবার 36 আছে, রুট আবার 36, এখানে আছে 64কে যদি আমি দেখি তাহলে একই সংখ্যা কোন 4 গুণন 4 দেখো 64 হয়, তাহলে ভেতরে লেখা যাচ্ছে 4-এর ওপরে কিউব, আর নিচে 36 মানে কি রুট 36 মানে 6 হয়ে যাবে। আর এখানে যদি দেখি পরের লাইনে দেখো আমরা কিন্তু একটু আগে দেখলাম, তাহলে 4-এর পাওয়ার এই 3 তো আছে, আর এটার জন্য আমরা রুটের ভেতরে যদি থাকে তাহলে 1/3, তাহলে 3 কাটে যায়, এখানে 4 হবে, তাহলে ওপরে 4 নিচে 6, ওপরে 4 হয়ে যাচ্ছে, 3 কাটে যাচ্ছে, কাটে যায় কিন্তু 4 হচ্ছে, তাহলে 4/6 মানে কি আসে 4/6। আমি যদি ক্যালকুলেটর এখন ব্যবহার করি তাহলে 4/6, তাহলে এখানে যেটা আসছে দেখো সমান 0.666 অসংখ্য 6 এরকমভাবে আসতেছে, তাহলে এটাকে আমরা পাচ্ছি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। এবার এটাও কিন্তু মূলদ সংখ্যায় হবে, কারণ একটু আগে আমরা যদি দেখছি তাহলে 8 মানে কি, এখানে যদি দেখি তাহলে 2-এর ওপরে 3 তারই ওপরে 1/3, 2-এর ওপরে 3, এখানে 27 মানে কি 3-এর ওপরে 3 তারই ওপরে 1/3, কাটে যায় এখানে 2/3, এটাও কিন্তু মূলদ সংখ্যা। এবার আসি দেখো এটাও 81, রুট 81 মানে কত আসবে, রুট 81 মানে 9 আসবে, ক্যালকুলেটর দিলে সরাসরি 1 আসবে, 625 মানে এখানে 625-এর ওপর রুট দিলে সম্ভবত 25 আসবে, 25, তাহলে রুট দেখো 625, রুট আবার 625, রুট আবার 625, তাহলে আসবে 25। হ্যাঁ, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে আমাদের এই অঙ্কতে আমরা এটা দেখতে পাচ্ছি, এটার জন্য 9 আসবে, রুট 625 মানে 25 আসবে, তাহলে 9 ভাগ এটাও 25, এটাও মূলদ। এখন এখানে যাচ্ছি, এখানে যদি দেখি তাহলে এখানে রুট 7 একটি কিন্তু অমূলদ, এখানে রুট 7, আর এখানে যদি দেখি তাহলে 8-এর জন্য কী হয়, তাহলে 8-এর জন্য 2-এর ওপর 3 তারই ওপরে 3, এখানে কিন্তু 2 হয়ে যায়, তাহলে এখানে আমরা পাচ্ছি কত 2 পাচ্ছি, আর নিচে 2/√7, এখানে কত আছে, নিচে আছে √7, তাহলে 2/√7, তাহলে 2/√7 আমরা একটু দেখে দিই ক্যালকুলেটরে কি আসে, 2/√7 অসংখ্য মান আসছে, দশমিকের পরে অসংখ্য মান আসছে, তাহলে এটাই হবে একমাত্র অমূলদ। তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম, এখানে ঘ নাম্বার উত্তরটি পেয়ে গেলাম, অর্থাৎ 4-এর ঘ, তারপরে আমাদের পেলাম 3-এর ক, এখানে ক। এবার আসছে 4 নাম্বার হয়ে গেল আমাদের। 5 নাম্বার এখানে বলছে যে 0.0025-এর বর্গমূল কোন ধরনের সংখ্যা, আমরা আসলে দেখে নিই ক্যালকুলেটারে যদি আমরা ইউজ করি তাহলে কি আসে, একটু ক্যালকুলেটর থেকে আমরা একটু দেখে নিই। ক্যালকুলেটারে লিখবো আমরা, দেখো রুট ওভার দিয়ে বর্গমূল বলছে, এখানে বর্গমূল মানে হচ্ছে রুট ওভার, ইংরেজিতে বলা হয় রুট ওভার, আর বাংলায় বলা হয় বর্গমূল। আমরা একটু যদি দেখি তাহলে দেখে নিই, তাহলে রুট ওভার 0.000025 এখানে দিলে আসছে দেখো 0.05, এখানে যেটা আসে যে মান দিলে আসে, তাহলে 0.05 আসে। আমাদের যদি এই সংখ্যাটির ওপরে যদি রুট আবার দেওয়া হয় তাহলে এই সংখ্যাটি আসে, তাহলে এই সংখ্যাটিকে আমরা কি বলবো, এটা একটা আমাদের এখানে প্রশ্নে কী কী আছে, অনাবৃত দশমিক, আবৃত দশমিক, আবৃত, এখানে আবৃত নাই, দশমিকও নাই, দেখো আর দশমিক আছে কিন্তু আবৃত নাই, মাথার উপরে কোনো আবৃত নাই, অনাবৃত, অসীম নয়, এটাকে কিন্তু সসীম, দশমিকের পরে সংখ্যা গোনা যাচ্ছে 2 ঘর, তাহলে এটা গোনা যাচ্ছে, তাহলে এটা সসীম। অসীম কাকে বলবো, যেটার অসংখ্য থাকবে সেটা অসীম, তাহলে এটা না। এবার অসীম দশমিক, অসীম না, এটা অসীম না, দশমিক তবে অসীম নয়। এবার আসি সসীম দশমিক, তাহলে এটা দেখো সসীম মানে কি, যার সীমা আছে নির্দিষ্ট পর্যন্ত পরিমাণ 2 ঘর, এটা সসীম এবং কি দশমিক। তাহলে আমরা এখানে উত্তরটি পাচ্ছি ঘ নাম্বার, 5-এর ঘ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা যারা অবশ্যই এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো এবং যারা ফেসবুকে আছি তারা অবশ্যই ফলো দিব আর বেশি বেশি করে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করব। এখন আসি নাম্বার 6। দেখো এখানে বলছে যে সামান্য ভগ্নাংশের প্রকাশিত রূপ কোনটি। সামান্য ভগ্নাংশ আসলে মাথার ওপর যদি আবৃত থাকে তাহলে সেগুলোর ভাঙানোর নিয়ম কিছু আছে, সেই নিয়মটা এখন আমরা একটু দেখব। দেখো এখানে 0.0 কি আছে, 0.234 আছে। দেখো 0 এখানে আবৃত কার ওপর আছে, 2-এর ওপর আর 4-এর ওপর কিন্তু আবৃত আছে। আমরা যদি দেখি কোনো সংখ্যার ক্ষেত্রে যদি মাঝখানে যদি আবৃত নাও থাকে, মাঝখানে কোনো সংখ্যার ওপর যদি আবৃত নাও থাকে তাহলে কিন্তু আমাদের ধরেই নিতে হবে যে এর ওপরও আবৃত আছে। তাহলে এখন আমাদের যে কাজটুকু করতে হবে সেটা কি, যে এখন দেখো আমাদের দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে নিচে ততগুলো সংখ্যা হবে। এখন আসি দশমিকের পরে কয় ঘর আছে, 1 2 3, তাহলে নিচে 3টি অক্ষর হবে। তবে 3টা অক্ষর কি কি হবে, হয় 9 হবে আর 0 হবে, 9 আর 0 হবে নিচে, শুধু 9 আর 0 এই দিয়ে আমাদের 3টা পূর্ণ করতে হবে। এখন আসি যতগুলো আবৃত থাকবে ততগুলো 9 লেখা যাবে, যতগুলো আবৃত থাকবে ততগুলো 9, আর যতগুলো আবৃত ছাড়া থাকবে ততগুলো 0 হবে। তাহলে প্রত্যেকটার উপরে কিন্তু মাথার উপর কি আছে, আবৃত আছে। তাহলে এখানে আমি 3টা 9 লিখতে পারবো। এখন লিখলাম, লেখার পরে ওপরে কি লিখবো, যা আছে দশমিক ছাড়া যা আছে সব কিছু লিখতে হবে, দশমিক লেখা যাবে না। এখন 2 3 4 আবৃত ছাড়া যেটা থাকবে সেটা বিয়োগ হবে, কিন্তু আবৃত ছাড়া এখানে কোনো সংখ্যাই নেই, একমাত্র 0 আছে, বিয়োগ 0 দিলে কোনো সমস্যা নাই, 0 মানে এই 2 3 4ই হবে। এখন আসি 2 3 4কে যদি আমি এখন একটু যদি কি এখানে কি যে কথাটি বলা আছে, দেখো আমাদের এখানে মনে হয় একটু কাটাকাটি করা আছে। তাহলে আমি যদি দেখি কোনটা দ্বারা ভাগ করা যায়, একই সংখ্যা দ্বারা দুটাকেই ভাগ করব, উপরেরটাকেও ভাগ করব নিচেরটাকেও ভাগ করব। এখন যদি দেখি এটাকে 9 দ্বারা ভাগ হয় কিনা, নিচেরটা কিন্তু 9 দ্বারা ভাগ হবে, 9 দ্বারা ভাগ হলে কিন্তু 999, 9 দ্বারা ভাগ হলে 3টা 1 হবে। এবার 9 দ্বারা যদি এটা ভাগ হয় তাহলে আমরা একটু দেখে নিই, 2 3 4 ভাগ 9 26 হচ্ছে, তাহলে ওপরে হচ্ছে 26, 9 দ্বারা এটা ভাগ করলে হচ্ছে 111, আর এটাকে 9 দ্বারা ভাগ করলে হচ্ছে 26, তাহলে 26 ভাগ 11 যেখানে উত্তরটি আছে সেখানে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘ নাম্বারটি আমাদের জন্য সঠিক উত্তর। তাহলে এইভাবে আমাদের কাজগুলো করতে হবে, আমাদের কাটাকাটিগুলো করতে হবে বিভিন্ন সংখ্যা দ্বারা। আর এখানে কিন্তু দেখো একটা জিনিস 999 আছে, 999 আছে, 999, এখানে 900 আছে, এটা তো হবেই না। এখানে 909 আছে, এটাও হবেই না। এখানে 900 আছে, এটাও হবেই না। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে 999-এর একমাত্র আমাদের ভাঙানোর পরে এটাই, তাহলে কাটাকাটি করলে এটা হবে, সেই জন্য এখানে আমরা দেখে নিলাম। এবার আসি একইভাবে আমাদের 7-এর কোন প্রশ্নটি আছে কি, যে এত এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি। একই কাজই কিন্তু ওটাও যেভাবে ভাঙালাম এটাও একইভাবেই ভাঙাতে হবে। তাহলে একটু দেখে নিই এটা, প্রিয় শিক্ষার্থীরা। আমরা দেখো এবার 7 নম্বর প্রশ্নের সমাধানটা যদি দেখি তাহলে কি আছে, আমরা যদি দেখি দেখো এখানে আছে 0.358, এখানে আমাদের আবৃত আছে কার কার ওপর, দেখো 5 এবং 8-এর ওপরে। আমরা 5 এবং 8-এর ওপরে আবৃত আছে। আমরা বলছি যে দশমিকের পরে কয় ঘর আছে, দশমিকের পরে 1 2 3 ঘর আছে, তাহলে এখানে নিচে কিন্তু 3টি সংখ্যা হবে। সবসময় আমাদের দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেই অনুযায়ী কাজগুলো করতে হবে। এখন আসি কয়টার ওপর আবৃত আছে, 2টা, তাহলে এই 2টা 9 হবে। আবৃত যতগুলোর ওপরে থাকবে ততগুলো 9, আর আবৃত ছাড়া যে সংখ্যাগুলো থাকবে তার জন্য একটা, ততগুলো 0 হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2টা আবৃত, সেই জন্য 2টা 9, একটা আবৃত ছাড়া সেই জন্য একটা 0। এবার আসি উপরে যা আছে পুরোটা লিখতে হবে। তাহলে কি কি আছে, 3 5 8। এখন কথা হলো এখানে কিন্তু আবৃত ছাড়া কি আছে সেটা কিন্তু আমাদের আবার বিয়োগ করতে হবে। উপরে যে অঙ্কটি করলাম, এর আগের যে অঙ্কটি করছি সেটা কিন্তু দশমিকে আবৃতর পরে কোনো সংখ্যা ফাঁকা অর্থাৎ ছিল না, যার কারণে আমাদের বিয়োগ হয়নি। এখানে কিন্তু আবৃত ছাড়া যে সংখ্যাটি থাকবে সেটাকে বিয়োগ করতে হবে। তাহলে কত হচ্ছে, 3 5 5 ডিভাইডেড 9 9 0। এখন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এখন এটার উত্তর যদি একটু দেখি তাহলে কি আছে সেটা একটু দেখে নিই। 355 ভাগ 990 আছে, অবশ্যই আছে। দেখো এখানে তাহলে আমরা ঘ নম্বরের উত্তরটি দেখতে পাচ্ছি, একমাত্র এখানে এই উত্তরটি আছে। তাহলে এখানে 7 নম্বর উত্তরটি আমরা দেখে নিলাম। তাহলে এখানে ভাঙানোর নিয়মটা কি, অর্থাৎ এখানে যদি দেখি আমরা কিছু কাজটা এক্সট্রা হিসাবে যদি দেখি তাহলে কিভাবে ভাঙাতে হবে আমরা আরেকটু একটু দেখে নিই। তাহলে এটা দেখে নিলাম ঘ নম্বর উত্তর। যেমন ধরো 2.357, এখানে ধরো আবৃত আছে হচ্ছে 5 এবং 7-এর ওপরে। এখন কথা হলো কিভাবে ভাঙাবো, তাহলে এখানে দেখো দশমিকের পরে কয় ঘর আছে, দশমিকের পরে কয় ঘর, 1 2 3,
তাহলে 3টা সংখ্যা হবে দশমিকের পরে অর্থাৎ নিচে। তাহলে প্রথমে আবৃত কয়টা, তাহলে 2টা, তাহলে 2টা 9। এবার আবৃত ছাড়া কয়টি দশমিকের পরে দেখো 3, একটা সংখ্যা আছে আবৃত ছাড়া একটা শূন্য। এবার আসি ওপরে যা আছে সবগুলো লিখবো, তাহলে 2 3 5 7, দশমিক দিয়ে আর লেখা যাবে না, আবৃত লেখা যাবে না। এবার আসি, তাহলে আমাদের এখন কথা হলো যে বিয়োগ করে দিতে হবে। বলে আবৃত ছাড়া কি কি আছে, দেখো আবৃত এই দুটো বাদ দাও, এই আবৃতগুলো বাদ দিয়ে কী কী আছে 2 3, তাহলে বিয়োগ হবে 2 3। এরকমভাবে তাহলে আমাদেরকে কিন্তু ভাঙাতে হবে। তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত হয় 4, 5 থেকে 2 বাদ দিলে কত হয় 3, 2 3 ডিভাইডেড 9 9 0। তাহলে আমরা একটু ভাঙানটা একটু দেখে নিলাম, আমরা কিন্তু 7 নম্বরের উত্তরটা দেখে নিছি। এবার আসি আমরা নাম্বার 8, কি আছে 0.0.012। এবার আবৃত আছে শুধু 2-এর ওপরে, আর কোনো কিছুর ওপরে আবৃত নেই। এর সাধারণ ভগ্নাংশ প্রকাশ কোনটি, এটাকে সাধারণ ভগ্নাংশে একইভাবে আমরা ভাঙাবো। তাহলে বলো তো এখানে আবৃত কয়টা আছে, বলে একটা আছে, তাহলে একটা 9 হবে। আবৃত ছাড়া এবার কয়টা আছে, তাহলে 2টা সংখ্যা আছে, দেখো আবৃত ছাড়া, তাহলে 2টা 0। এবার ওপরে কি লিখবো, যা আছে তাই লিখবো। তাহলে কি আছে 0, আমরা এগুলো জিরোগুলো বাদ দেবো, সংখ্যাগুলো কি কি আছে 1 2 আছে লিখবো। এখন কথা হলো যে দেখো আবৃত ছাড়া কি আছে, আবৃত ছাড়া একটি মাত্র এক আছে, তাহলে বিয়োগ 1 হবে। তাহলে 11/900 আমরা একটু দেখে নিই কোথাও আছে কিনা। 11/900 দেখি, 11/900 আমাদের ক নাম্বারে আছে, দেখো 11/900 ক নাম্বারে আছে, তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে ক। এবার আসি 9 নম্বর প্রশ্নের উত্তরটি যদি দেখি, তাহলে সেটাতে কি আছে আমরা একটু দেখে নিই। তাহলে 9 নম্বর প্রশ্নে আছে দেখি 0.45, 4-এর ওপরে আবৃত, 5-এর ওপরে আবৃত, বলছে সমান কত। আমরা যদি দেখি এটা যদি ভাঙ্গাই, তাহলে কিন্তু এখানে দেখো দুটাই সংখ্যা দশমিকের পরে দুটাই মাত্র সংখ্যা এবং দুটার ওপরেই আবৃত, তাহলে মাত্র 2টা 9ই হবে, ওপরে 4 5 হবে, 45ই হবে নাকি। এখন বিয়োগ কি, বিয়োগ হওয়ার কিছুই নাই, বিয়োগ করার কিছু নাই। এখন আমরা যদি দেখি তাহলে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হয় 11, আর 9 দিয়ে ভাগ করলে হয় 5, তাহলে 5/11। কোথাও যদি 5/11 থাকে তাহলে সেটা আমাদের সঠিক উত্তর। এখানে দেখতে পাচ্ছি আমাদের খ নাম্বারটি সঠিক উত্তর, তাহলে আমরা সেই খ নাম্বারে টিক দিয়ে দিলাম, খ নাম্বারে। তাহলে এখানে ক নাম্বার দেখলাম, এটা খ নাম্বার দেখলাম। এবার নাম্বার 10 আমরা যদি দেখি, 10 নাম্বারে কি আছে, গুণ আছে। এবার ভাঙানের নিয়মটা কিন্তু একই মোটামুটি, এই সামান্য ভগ্নাংশ, তারপরে তোমাদের দশমিক, তারপরে সাধারণ ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ একইভাবে ভাঙাতে হবে, ভাঙানোর নিয়মটা একই। নাম্বার এবার 10-এর জন্য আমরা যদি দেখি তাহলে কি আছে 42.18, 1-এর ওপর আবৃত, 8-এর ওপর আবৃত, গুণন 0.2428, 8-এর ওপর আবৃত, সমান বলছে কত। এখন আমরা যদি দেখি তাহলে এই দুটাকে যদি ভাঙাই, আমরা কিন্তু বলছি যে দশমিকের পরে কয় ঘর আছে, এখানে দশমিকের পরে 2টা ঘর আছে এবং 2টার ওপরেই কি আছে আবৃত, তাহলে 2টাই 9ই হবে। এখানে কিন্তু 0 আসার কোনো সম্ভাবনা নাই। এবার আসি ওপরে যা আছে 42.18 লিখে বিয়োগ কত হবে বলো তো, তাহলে বিয়োগ হবে কিন্তু এখানে আবৃত বাদ দিয়ে কি আছে 42, তাহলে বিয়োগটা হবে 42। এবার আসি গুণ দিলাম। এবার পরেরটাতে যদি ভাঙাই তাহলে কি আছে দশমিকের পরে 2 ঘর, একটা আবৃত, একটা 9, একটা আবৃত ছাড়া, একটা 0, ওপরে কত লিখবো 28। এখান থেকে আবৃত ছাড়া কি আছে 2, 2টাই বিয়োগ হবে। আবৃত ছাড়া যেটা থাকবে সেটা কিন্তু আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা দেখে নিলাম। এখন আমাদের হিসাব বিয়োগ করি, যদি 8-এর মধ্যে থেকে 2 বাদ দিলে কত হয় 6, 4 আছে হলে 11 হবে, 4 আছে হলে 11 হবে, 7 হলে হাত থেকে 1, 1 আছে 1, 41/76 গুণন, তার 28 থেকে 2 বাদ দিলে কত হয় 26 ভাগ কত 90। এখন আমরা এই দুটো গুণ করব, নিচে নিচে গুণ, ওপরে ওপরে গুণ করে আমরা ওপরটাকে নিচের সংখ্যা দ্বারা ভাগ করে যেটা হবে, যদি এখন আমরা দেখব সেইটা কোনটাতে মেলে। আমরা দেখে নিই একটু। একচল্লিশ 76 গুণন 26 ইকুয়াল দিলাম ভাগ ভাগ কত 9 9 ইকুয়াল দিলাম, আবারও ভাগ 9 0 আছে আরেকটা, সেই 9 0 লিখলাম। তাহলে 12 দশমিক আমাদের উত্তর যেটা আছে সেটা আমরা আগে একটু লিখি। তাহলে কি আছে 12.185 185, আবারও 85 85, আবারও 85, আবারও 85, এরমভাবে অসংখ্য মান আছে।
8 5 8 5 এরকমভাবে অসংখ্য মান আছে। তাহলে এখন আমরা যদি দেখি, দেখো এই যে আমাদের 8 5 8 5 এরকমভাবে দেখেছি, 8 5 8 5 এরকমভাবে দেখেছি, কিন্তু 8 5 8 5 এইভাবে আসছে। তাহলে আমাদের কিন্তু দশমিকের পরে 1 8 5 8 5-এর ওপর আবৃত কোথায় আছে সেটার ওপরে কিন্তু যে সংখ্যাটি বারবার আসবে, আমরা কিন্তু যদি বলছি যে সংখ্যাটিকে বারবার আসবে সেই সংখ্যাটির ওপরে বেশি কিছু না লিখে, এতদূর পর্যন্ত না লিখে আমরা কিন্তু এই 1 8 5 এই 8 5 যার উপর আবৃত থাকে সেই সংখ্যায় কিন্তু বারবার লেখা যায়। এটাকে যদি লিখি তাহলে আমাদের কিন্তু 12.1 8 5 আবারও 8 5 আবারও 8 5 আবারও 8 5 এরকমভাবে ডট ডট দিয়ে লিখতে পারবো, মানে অসংখ্যবার লেখা যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এতগুলো লেখার প্রয়োজন নাই, আমাদের এই যে আবৃত দিলেই হবে, এই দুটায় বারবার আছে সেই জন্য এই দুটার উপর আবৃত দিলেই হবে। এটা কোথায় আছে? খ নাম্বারে আছে। তাহলে আমরা খ নাম্বারটাতে সঠিক উত্তরটি দিয়ে দিলাম। এবার আসি, আবারও বলছে সামান্য ভগ্নাংশ নাম্বার, এবার আমাদের 11 নম্বরের উত্তরটা যদি দেখি তাহলে কি হবে, দেখো 11 নম্বর 0.555 আমাদের আবৃত কার ওপরে? শেষের 5-এর ওপর। এটাকে যদি আমরা এখন সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হবে? দশমিকের পরে কয় ঘর? 3 ঘর। তাহলে আবৃত কত? একটা, তাহলে একটা নয়, আর দুইটা আবৃত ছাড়া দুইটা শূন্য। এখন ওপরে যা আছে 5 5 5 বিয়োগ কত হবে দেখো তো, আবৃত ছাড়া কি কি আছে? বিয়োগ 5 আর 5 55। 555-র মধ্যে থেকে 55 গেলে থাকে কত? 500, নিচে থাকে 900। আমি যদি এই 2 শূন্য এই 2 শূন্য কাটি তাহলে 5 ভাগ 9 আমরা দেখতে পাচ্ছি, 5 ভাগ 9 ক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর। এবার আসি আমাদের 12 নাম্বার। এলে কিন্তু বিভিন্ন বোর্ডের প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড এলে কিন্তু লেখা আছে, এলে রাজশাহী, দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, প্রত্যেকটি কিন্তু বোর্ডের প্রশ্নগুলো তোমাদেরকে দেখে দেওয়া হচ্ছে। ঢাকা বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, তারপরে ঢাকা বোর্ড 20, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড 15, এরকমভাবে প্রত্যেকটি বোর্ডের প্রশ্নগুলো আমরা এই প্রশ্নগুলো যদি অন্তত করতে পারি এবং বুঝে যদি থাকি তাহলে আমরা যেভাবে আসুক না কেন এই নিয়মের মধ্যেই থাকবে। খালি সংখ্যাগুলো হয়তো বা চেঞ্জ হতে পারে, আর এই সংখ্যাগুলো যদি চেঞ্জ হয়ে আসে আমরা কিন্তু এই নিয়ম অনুযায়ী কাজগুলো করতে পারবো এবং দ্রুত উত্তরগুলো দিতে পারবো। নাম্বার 12, এবার 12 নাম্বারে দেখতে পাচ্ছি 0.277 ভাগ কত? 0.55 আবৃত। এখন আমরা এটাকে যদি ভাঙাই তাহলে ভাগের ক্ষেত্রে গুণের একই নিয়মই প্রায়, খালি ভাগের জন্য যে কাজটুকু করতে হবে ভাগকে গুণ চিহ্ন দিতে হবে পরে। দেখো এটাকে যদি ভাঙাই তাহলে একটা 9 একটা 0, ওপরে কত লিখবো? 27 বিয়োগ 2। এবার ভাগ, এখানে 0 আমাদের কত আছে? তাহলে একটাই মাত্র 9 হবে, ওপরে শুধু 5 হবে, 5 ভাগ 9। এখন এই ভাগকে আমরা একটু গুণ চিহ্ন দিব, তাহলে 77 থেকে 2 গেলে কত হয়? 25 ভাগ কত? 90। 90 গুণ দিলাম, ওপরে 9 নিচে 5। হ্যাঁ, তাহলে এই যে 9 দিয়ে 90 কাটলে কত হয়? 9 10 90। এই 5 দিয়ে কত কাটলে হয়? 5 5 কত? 25, 5 2 10, 1 ভাগ 2। এখন এখানে কথা হলো যে 1 ভাগ 2 মানে 0.5। আমাদের কিন্তু এটা যদি এক দ্বারা গুণ করে ভাগ করে দিলে হবে, এখানে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ করে ভাগ করলে আরও দ্রুত হবে, এটা কাটাকাটি করার দরকার নেই। আমরা যদি দেখি একটু কাটাকাটি করে যদি না করি তাহলে কত হচ্ছে? 25 ভাগ 9 0, এখানে গুণ দিলাম, গুণ দিলে উপরে 9 নিচে কত? 5। এটি 9 দিয়ে 25, 9 গুণন 25 ভাগ 90 গুণন 5। ক্যালকুলেটারে যদি দিই তাহলে দেখি আমাদের কি আসে, তাহলে কিন্তু উত্তর চলে আসবে। কিন্তু আগে তোমাদের কিন্তু ভাঙে নিতে হবে, ভাঙে না নিলে কিন্তু এগুলোতে আসলে ক্যালকুলেটার কিন্তু আবৃত দেওয়ার জায়গা নেই, ক্যালকুলেটার কিন্তু আবৃত দেওয়া যাবে না। এখন কথা হলো 25 গুণন 9, 25 গুণন 9 225, 225 আমাদের গুণ করলে হলো 200 কত? 225, আর 90 গুণন 5, 90 গুণন 5 আমাদের আসে 450, নিচে আসে 450। তাহলে 200 ওপরে আগের সংখ্যাটি লিখতে হবে, ওপরেটা আগে লিখতে হবে 225 ভাগ 450, 0.5। আমরা কিন্তু ওটা তো দেখছিলাম 0.5, আমরা গ নাম্বারটি সঠিক উত্তরটি পেয়ে গেলাম। এবার আসি আমাদের 13 নাম্বার প্রশ্ন। 13 নাম্বার প্রশ্ন আমরা একটু দেখি যদি, তাহলে 13 নাম্বার প্রশ্ন কি আছে? সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি? যশোর বোর্ড 20 সালে আছে, এটা যশোর বোর্ড 19 সালে আছে, এখানে কিন্তু দুইটা বোর্ডে আছে। হ্যাঁ, 10 নম্বর প্রশ্নে দুইটা বোর্ডে আছে, এখানে কিন্তু 3টা বোর্ডে আসছে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বিভিন্ন বোর্ডে আছে। আমরা সেই প্রশ্নগুলো কিন্তু সমাধান দেখতেছি। এখন আসি নাম্বার 13। এই 13-র জন্য যে কাজটা করতে হবে, দেখো 3 ঘর, দশমিকের পরে আমাকে 3 ঘর লিখতে হবে। এখন আসি কি করব তাহলে। এখন দেখো এখানে 9 9 9 7 3,
দশমিকের পরে আমরা 3 ঘর লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে 3 ঘর যে লিখব, আমাদের 3 ঘর পর্যন্ত লিখতে চাচ্ছি, তাহলে 9 9 9 পর্যন্ত আমার লিখতে হবে, 3 ঘর লিখতে হবে। এই 7 3 কিন্তু বাদ দিতে হবে। তাহলে এই 7 3কে বাদ দিব, ঠিক আছে, কিন্তু যে পর্যন্ত আমাকে লিখতে হবে তারপরের সংখ্যাটির দিকে আমার নজর দিতে হবে। সেই সংখ্যাটি কত? যদি সেই সংখ্যাটি থেকে যদি 5 থেকে 9 পর্যন্ত, যদি 5 থেকে 9-এর মধ্যে হয়, 5 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা যদি হয়, 5 থেকে শুরু করে 5 6 7 8 9, এই 5টি সংখ্যা যদি হয়, চতুর্থ নাম্বার সংখ্যাটি, অর্থাৎ আমার লিখতে হবে 3 ঘর, কিন্তু আমার 4 নাম্বার সংখ্যাটি আগে দেখতে হবে। তাহলে 4 নাম্বার সংখ্যাটি কত? অর্থাৎ 7। যদি হয় 7, তাহলে এই 3 ঘরের সাথে 1 সংখ্যাটি যোগ করে এখন হিসাব করতে হবে, অর্থাৎ এই 999-এর সাথে 1 যোগ করে দিতে হবে। অর্থাৎ যদি আমি 3 ঘর লিখি, 4 ঘরের পরিবর্তে যদি আমি 3 ঘর লিখতে চাই, তাহলে 9 কে 10 8 থেকে 1, 9 10 8 থেকে 1, 9 কে 10 8 থেকে 1, 0 সাথে যোগ করলে হয়। তাহলে এইখানে যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি, এটা যেখানে আছে সেখানে সঠিক উত্তর আমরা পাচ্ছি হচ্ছে এটা গ নম্বরে যায় সঠিক উত্তর। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অধ্যায়ের কিন্তু মোটামুটি এমসিকিউগুলো আমাদের দেখা হয়ে গেল। এখন এখানে একটা জিনিসই কিন্তু যোগ, আমরা দেখলে যোগ এবং বিয়োগটা শুধু বাদ থাকলো। এখন এই যোগ এবং বিয়োগ নিয়ে আমি তোমাদের সামনে একটু আলোচনা করব। অনেক সময় এমসিকিউতে থাকে, তবে শর্টকাট, বেশি বড় যোগ বিয়োগ থাকবে না। এখন আমি জাস্ট একটু যোগের ক্ষেত্রে তোমাদের একটু যোগটা দেখে দিচ্ছি। যে কোনো সংখ্যার যোগ, ধরো 2.3 4 3 8 9, এখানে দুটার ওপর আবৃত, দুটার ওপর আবৃত। এখন যোগ 3.6 7 9 5, এখানে দেখো যোগ, এখানে দেখো 4.0 6 9 8 7। এখানে আমি যদি দেখি, আমি একটা সংখ্যা কমিয়ে দিলাম এখানে। এখন দেখো এই অঙ্কটা আমরা যদি দেখি, তাহলে এটার ক্ষেত্রে আমরা যোগটা কিভাবে করব। এই যোগের একটা নিয়ম আছে। কি নিয়ম? দেখো, এটাকে আমি যদি এখন যোগ করি, আজকে আমরা একটু যোগ এবং বিয়োগটা একটু বাকি ছিল, আমি যোগটা দেখে দিচ্ছি। এখন দেখো, এটার যোগের একটা নিয়ম আছে। এখানে দেখতে হবে যে দশমিকের পরে ফাঁকা, অর্থাৎ আবৃত ছাড়া সবচাইতে বেশি কোনটা আছে। এখানে দেখো আবৃত ছাড়া আছে একটা। এই দশমিকের পরে এটাতে আছে কয়টা? একটা। এটাতে আছে কয়টা? আমি এখানে যদি দেখি, এটা আরেকটা সংখ্যা যদি আমি বৃদ্ধি করে দিই, এখানে যদি আমি 5 লিখি একটু, এখানে যাই হোক। এখন এখানে আবৃত, অর্থাৎ এখানে একটা আবৃত ছাড়া এখানে কয়টা? এখানে কিন্তু 7-এর ওপর আর কার ওপর আছে? 5-এর ওপর আছে, মাঝখানে 9-এর ওপরে নাই কিন্তু এখানেও কিন্তু 9-এর ওপরে ধরে নিতে হবে। তাহলে কয়টার ওপর আবৃত আছে? 3টা। আবৃত ছাড়া কয়টা? 2টা। এখানে আবৃত আছে শুধু 8-এর ওপর, আবৃত ছাড়া কয়টা আছে? 1 2 3। দশমিকের পরে আবৃত ছাড়া আছে 3টা, এটাতে আছে 2টা, এটাতে আছে 1টা। তাহলে সর্বোচ্চ কয়টা আছে আবৃত ছাড়া? 1 2 3। তাহলে এখানে আবৃত অঙ্ক সংখ্যা হবে সর্বোচ্চ কত? 3। তাহলে 3 সর্বোচ্চ। এটাতে আছে 1টা, এটা 2টা, এটা 3টা। দেখো দশমিকের পরে 3 ঘর আবৃত ছাড়া আছে, সেটাকে বলা হচ্ছে অনাবৃত। আবৃত ছাড়া মানে কি? অনাবৃত। অনাবৃত অঙ্ক সংখ্যা হবে, অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 3টা। আর আবৃতর ক্ষেত্রে, আবৃত এটা 2টা, এটা কয়টা? 3টা, এটা 1টা। তাহলে আবৃত অঙ্ক সংখ্যা হবে। এই আবৃতর ক্ষেত্রে আবার কিন্তু আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে লসাগু। এখানেও লসাগু করে হিসাবটা করতে হবে আবৃতর ক্ষেত্রে। তাহলে আবৃতর ক্ষেত্রে লসাগু যদি হয়, তাহলে এখানে কয়টা আবৃত অঙ্ক সংখ্যা হবে? 2, এটা কত? 3, আর শেষেরটা কত? 1 আবৃত। তাহলে এর লসাগু, তাহলে এখানে যদি দেখি, তাহলে লসাগু কত হবে? 2 3 1। কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না, 2 দিয়ে যায়, এটার মধ্যে যায় না। তাহলে এই 3টার গুণফলে হবে লসাগু কত? 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কয়টা সংখ্যা হচ্ছে দশমিকের পরে আবৃত হচ্ছে, অনাবৃত হচ্ছে 3 ঘর, আর আবৃত হচ্ছে 6 ঘর। তাহলে 6 3 9, আর বাড়তি আমরা 2টা লিখবো, এই টোটালে 11টা সংখ্যা লিখবো। তাহলে এখন এটাকে যদি যোগ করি, আমরা দেখো এখন এটাকে খারাপভাবে যোগ করতে হবে। তাহলে 2.3। আমরা কিন্তু জানি যে যার ওপর আবৃত থাকে সেই সংখ্যাকে আমি
যতবার প্রয়োজন ততবার লিখতে পারবো। তাহলে আমার 6 3 9 2 11টার সংখ্যা লিখতে হবে। তাহলে এখন আমি দশমিকের পরে 11টার সংখ্যা লিখতে হবে টোটালে 6 3 9 আর বাড়তি 2টা, এই টোটালে কটা 11টা। তাহলে আমি যদি লিখি তাহলে 8 9 8 9 8 9 যতবার আবৃত সেই সংখ্যাগুলো 1 2 3 4 5 6 7, দেখি কটা লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই পর্যন্ত লেখা হয়ে গেছে। আমরা বলছি যে দুটা বাড়তি লিখব, সেই দুটাকে আমরা সাইড করলাম। বাকি কয়টা অনাবৃত, কয়টা 3টা, 1 2 3 অনাবৃত 3টা আর আবৃত 6টা। দেখো মিলছে কিনা, আবৃত দেখো 1 2 3 4 5 6, আবৃত 6টা, ফাঁকা 3টা। এবার এটাকে আমরা যদি লিখি তাহলে কত আছে 3 দশমিক দেখো 0 5 0 5। এবার কাকে আমরা ঘুরে ফিরে লিখতে পারবো 7 9 5, যার উপর আবৃত থাকবে। তাহলে 7 9 5, আবারও 7 9 5, আবারও 7 9 5 আমরা লিখে নিলাম। এখন 3টা ফাঁকা গেল আর 3টা আবৃত হলো, এই দুটো বাইরে থাকবে। আমার টোটাল আবারও 11টা। এবার আসি 4 পয়েন্ট কত, এবার 0 6 9 0 6 9। এবার যতবার ইচ্ছা ততবার আমি 8 লিখতে পারবো। তাহলে সবগুলো দেখো আমি প্রত্যেকটার নিচে নিচে লিখব, লিখে এখন আমরা যোগ করব। এখন এইভাবে আমরা যোগের নিয়ম অনুযায়ী এখন যোগ করব। এটা একটা প্রসেস আছে। আরেকটা এই 2 ঘর বাদ দিয়া এখানে তখন যোগ করে যদি এই লাইনে হাতে যেটা থাকে সেটা আবার পরের লাইনে যোগ করতে হয়। 2 ধরনের কাজই করা যায়। এখন 9 5 এরকমভাবে আমরা যোগ করব। যোগ করার পর এই লাইনে যেটা উত্তর হবে সেটা আমাদের উত্তর। 8 5 কত হয় 13 আর 9 22 2 হাতে থাকে কত 2, 22 2 হাতে থাকে 2 2 10 10 9 19 19 আর 8 27 7 হাতে থাকে 2, হাতে থাকে 2, হাতে থাকে 2 8 2 10 10 7 17 17 17 আর 9 26 6 হাতে থাকে 2 10 5 15 15 15 8 23 3 হাতে থাকে 2 10 10 19 19 28 8 হাতে থাকে কত 2 10 10 7 17 25 25 5 হাতে থাকে 2 2 11 5 16 16 আর 8 24 4 হাতে থাকে 2 10 9 19 19 আর 8 27 27 7 হাতে থাকে 2 11 আর 7 18 18 27 27 7 হাতে থাকে 2 থেকে 2 8 5 13 13 8 21 1 হাতে থাকে 2 3 আর 2 5 4 3 7 2 9 9 দশমিক। এখানে এটার উপর আবৃত হবে, এখানে এটার উপর আবৃত হবে। উত্তরটা কিন্তু এই 72 বাদ দিয়ে লিখতে হবে। উত্তর যদি লেখো তাহলে কি হবে 9.5 1 7 7 4 5 8 3 6। আমাদের কয়টা 3টা ফাঁকা আর 3টার উপর আবৃত। আমাদের উত্তর কিন্তু এইটা হবে। অর্থাৎ এই 2টা সংখ্যা লেখা যাবে না। তাহলে আমাদের উত্তর কিন্তু দশমিকের পরে যেগুলো থাকবে সেগুলো কিন্তু, অর্থাৎ দেখো এই শেষ 2 ঘর, এই 2 ঘরটা আমাদের লেখা যাবে না। উত্তর হবে এখান থেকে এই পর্যন্ত উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিয়োগের ক্ষেত্রে কি হবে, একইভাবে বিয়োগের ক্ষেত্রে এই 2টা লাইন থাকবে। আমাদের বিয়োগের ক্ষেত্রে কিন্তু বেশি থাকবে না, 3টা নয়। বিয়োগের ক্ষেত্রে একইভাবে বিয়োগ করবা, সাধারণ হিসাবে অনুযায়ী বিয়োগ করে যেটা হবে সেটাই উত্তর। আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম। তাহলে আবৃতর ক্ষেত্রে কিন্তু লসাগু দিয়ে হিসাব করতে হবে, আর অনাবৃতর ক্ষেত্রে সর্বোচ্চ কত আছে সেই অনুযায়ী কাজগুলো করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে তোমাদের প্রথম অধ্যায়ের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো থাকে, বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আজকে আমরা দেখে নিলাম। তার পরবর্তীতে আবারও তোমাদের সামনে দ্বিতীয় অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নগুলো থাকে সেই সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।